সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অন্তত 4টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথম আলোচনা করব, আজকে ইরান এবং আমেরিকার মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা হয়েছে। আমেরিকা হামলা চালিয়েছে ইরানের কেশম দ্বীপে, ড্রোন এবং কমিউনিকেশন সেন্টারে, আর ইরান হামলা চালিয়েছে কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। এবার সে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই তিনি বলেছেন, $24 বিলিয়ন ছাড় করতে রাজি না হওয়ায় ইরান এবং আমেরিকার মধ্যকার আলোচনা অচল অবস্থায় আছে। বল এখন আমেরিকার কোর্টে, যা করার তা আমেরিকাকেই করতে হবে। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? এরপরে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তিনি ইরানকে বলেছেন যে লেবাননকে নিয়ে দর কষাকষি করছে ইরান, অর্থাৎ ইরান দর কষাকষি করছে আমেরিকার সাথে লেবাননকে নিয়ে। লেবাননকে বার্গেনিং চিপ অর্থাৎ দর কষাকষির হাতিয়ার বানিয়েছে। অথচ এই লেবাননের জন্য ইরান অনেক কিছুই করেছে। কেন এই কথা বলছেন, কে এই জোসেফ আউন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর সবশেষে আলোচনা করব, আপনারা যুদ্ধের ভেতরে অনেকবার প্রশ্ন করেছেন আমাকে যে ইসরায়েলের বিমান ঘাঁটি থেকে শুরু করে সামরিক ঘাঁটিতে ইরান এত হামলা চালায়, তারপরেও ইসরায়েল কোথা থেকে এত সহজে বিমান হামলা চালায়? সেই প্রশ্নের কিছু জবাব দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। আশা করি ভিডিও ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম আলোচনা, আজ যে রাত গেল, এই রাতেই প্রায় রাত 1:30টার দিকে আমেরিকার কয়েকটি জাহাজ পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালীর দিকে যাওয়ার চেষ্টা করেছিল, আইআরজিসির সাথে কোনো রকমের সমন্বয় না করে, যোগাযোগ না করে এবং আইআরজিসি তথা ইরানের অনুমতি না নিয়ে। সাথে সাথে ইরান ওই জাহাজগুলোকে ওয়ার্নিং দেয় যে তোমরা আর সামনে এগোনোর চেষ্টা করো না, কারণ তোমরা হরমুজ প্রণালী বিনা অনুমতিতে পার হতে পারো না, তোমরা যেতে পারবে না। একটি জাহাজ কথা না শুনে সামনে এগোতেই থাকে, তখন তাতে ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। এরপরে বাকি আরো 3টি জাহাজ সম্ভবত পিছু হটে যায়, পিছনে চলে যায়, তারা আর সামনে এগোয়নি। এরপর আমেরিকা ইরানের কেশম দ্বীপে এবং উপকূলীয় অঞ্চলে, দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হামলা চালায়। বলা হচ্ছে ইরানের রাডার সিস্টেম এবং ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আমেরিকা হামলা চালিয়েছে। তো যাই হোক, এরপরেই ইরান পাল্টা জবাব দেয়। ইরান তো আগেই বলে রেখেছে যে আমেরিকা সামান্যতম হামলা চালালে তার ব্যাপক এবং বিধ্বংসী জবাব দেবে ইরান, এবং সেই কথা অনুসারেই মূলত কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যমে দাবি করা হয়েছে বা বলা হয়েছে যে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সহ আরেকটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। আর বাহরাইনের 5ম নৌবহরের যে ঘাঁটি, এই ঘাঁটির যে অবশিষ্ট অংশ আছে, আগে যুদ্ধের সময় তো ম্যাক্সিমাম ধ্বংস হয়ে গেছে, এখন এর যে সমস্ত অবশিষ্ট জায়গা আছে এইগুলো মোটামুটি হামলার আওতায় আনা হয়েছে আজকের। তো এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইরান যুদ্ধের ময়দানে আমেরিকাকে একেবারে বিন্দু বিসর্গ ছাড় দিতে রাজি নয়, ছাড় দিচ্ছেও না। তাতে চুক্তি হোক আর না হোক, ইরান আমেরিকা এবং ইসরায়েলের স্ট্র্যাটেজিটা বুঝে গেছে। তারা হঠাৎ করে হামলা চালায় এবং বলে যুদ্ধবিরতি আছে, যুদ্ধবিরতি বহাল আছে। আমেরিকা ইরানের সাথে তো যুদ্ধবিরতিতে আছে। এবং মার্কো রুবিও গতকালকেও যেমন বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইরানের সাথে আপাতত ফর্মাল যুদ্ধ শেষ। তো ফর্মাল যুদ্ধ শেষ, এখন কি ইনফর্মাল যুদ্ধ চালাচ্ছেন? প্রায় মাঝে মাঝেই যে হামলা হচ্ছে, আবার হামলার পরে আপনারা বললেন যে না যুদ্ধবিরতি আছে, বহাল আছে। ইরান এই কৌশলগুলো, এই ট্রিকগুলো বুঝে গেছে যে আসলে তারা
চুক্তির কথা বলে, যুদ্ধবিরতির কথা বলে আমাদের সামনে মূলা ঝুলিয়ে রেখে আমাদেরকে বিভ্রান্ত করে আমাদের উপর বারবার হামলা চালাবে। অতএব এই হামলা চালাতে দেওয়া যাবে না, আমাদেরকে বিভ্রান্ত করার সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। কিছু হলেই পাল্টা জবাব দেওয়া হবে। ইরান সেই কাজটাই করছে। আমি যখন ইরানে রেডিও তেহরানে কাজ করতাম, আমার সহকর্মী ছিলেন আশরাফুর রহমান, তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে কুয়েতে বা বাহরাইনে ইরান যে হামলা চালিয়েছে সে হামলা সফল। এখন আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 7টার ভেতরে 6টা ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে, আর একটা সম্ভব হয়নি। আসলে আমার কাছে এই কথাটা খুব বেশি একটা গ্রহণযোগ্য নয়। আবার আশরাফুর রহমান যেহেতু বলছেন যে সফল হামলা, তাহলে আসলে দেখা যাক কি হয়েছে, একটু অপেক্ষা করে কি হয় দেখা যাক। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যুদ্ধের সময় আমেরিকা কিন্তু ইরানের একেবারে বিমান ঘাঁটি শেষ, বিমান বাহিনী শেষ, নৌবাহিনী শেষ, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ শেষ, ইরানের ক্ষেপণাস্ত্র, লঞ্চার, ক্ষেপণাস্ত্র সব শেষ করে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প তো বলেছিলেন যে আমরা যুদ্ধে জিতে গেছি, আমরা বিজয়ী, একের বহু কিছু। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আসলে তার যে কথা বা আমেরিকার বাহিনী যে সমস্ত দাবি কথাবার্তা যা বলেছিল তার অনেক কিছুই আসলে ভুল বা অসত্য ছিল। কেমন এটা আমরা ধরে নিতে পারি যে যুদ্ধের একটা কৌশল। যুদ্ধের কৌশল মানে, যুদ্ধের কৌশল বলতে আমি এইটা বোঝাচ্ছি যে যুদ্ধের সময় এক পক্ষ আরেক পক্ষের ব্যাপারে অনেক কথাই বলে, তবে একটা ব্যাপার আছে, নীতি নৈতিকতার তো একটা প্রশ্ন আছে। নীতি নৈতিকতা বাদ দিয়ে তো ঢালাওভাবে সব কিছু বলা যায় না, করা যায় না। বাট আমেরিকা এই নীতি নৈতিকতার বালাই রাখে না। যেখানে মানুষ হত্যা, আমরা তো দেখেছি পৃথিবীর বহু জনপদে গণহারে মানুষ মরেছে না মার্কিন হামলায়, বা এখনো মরছে না। এই যে মিনাব শহরে যে স্কুলে যে হামলা চালালো ইরানের হামলার প্রথম দিনেই, এবং যে সমস্ত মানুষ এই পর্যন্ত মারা গেছে যুদ্ধে, তারা কয়জন সামরিক লোক ছিল, সামরিক ব্যক্তি ছিল? বেশিরভাগ কিন্তু বেসামরিক, এমনকি নারী শিশু প্রচুর পরিমাণে। ইসরায়েল গাজায় লেবাননে কি করেছে আমরা তো পরিষ্কার দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে তাদের ভেতরে আসলে যুদ্ধের নীতি নৈতিকতা থেকে শুরু করে স্বাভাবিক নীতি নৈতিকতা অনেক ক্ষেত্রেই কম। এই জায়গায় আমি আপনাদেরকে বলি ইরানের নীতি নৈতিকতার দিকটা বরং উন্নত। কেন বলছি? ছোট্ট করে যদি দুটো উদাহরণ দিই তাহলে বুঝবেন। ইরান কখনোই আগে ইরানের শত্রুপক্ষের উপর হামলা চালায়নি। এটা যুদ্ধের কিন্তু একটা বড় নীতি। হামলা হলে পাল্টা প্রতিরোধ করেছে বা পাল্টা হামলা চালিয়েছে, কিন্তু আগে আগ্রাসী ভূমিকায় ইরান যায়নি। এটা কিন্তু একদম পরিষ্কার কথা। আর একটা তথ্য হচ্ছে যে ইরান সাধারণত বেসামরিক লোকজনকে হত্যার দিকে যায়নি কখনো। দেখেন ইরানের সাথে আমেরিকার বা ইসরায়েলের কয়েকবার যুদ্ধ হলো। আপনি দেখেন যে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তারপরে কাতার বা ইসরায়েল, এই সমস্ত ইরানি হামলায় কতজন বেসামরিক নাগরিক মারা গেছে খুব দেখাতে পারবেন না। অথচ অনেকেই প্রশ্ন করেন যে কেন ইরান একদম সব শেষ করে দেয় না। না, এটা যুদ্ধের নীতি না, যুদ্ধেরও নীতি আছে। যুদ্ধ করার মানে এই না যে মানুষ মারা। যুদ্ধ করার অর্থ হচ্ছে যে আগ্রাসী শক্তিকে প্রতিহত করা, তাকে ঠেকানো, তাকে পিছনে হটিয়ে দেয়া। যাই হোক, ইরান এই নীতি নৈতিকতার জায়গায় আছে দৃঢ়ভাবে এবং সে সরে যায়নি। সেই জায়গা থেকে বলতে পারি বা বিশ্বাস করতে পারি যে তারা যে কথাগুলো বলছে, যদিও যুদ্ধের ব্যাপারে তাদের কৌশল আছে, কৌশলী একটা প্রচারণাও আছে, তারপরেও একেবারে নীতি নৈতিকতা থেকে সরে গিয়ে কোনো প্রচারণা চালায় না যা অপপ্রচার হিসেবে গণ্য হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি আলোচনা করছি ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসিন রেজাই, তিনি কি বলেছেন এবং আসলে তার বাস্তবতা কি, তার প্রেক্ষাপটটা কি, আমি এই প্রসঙ্গে কথা বলছি। মহসিন রেজাই বলেছেন আমেরিকার হাতে ইরানের অন্তত $24 বিলিয়ন সম্পদ জব্দ করা আছে, আটক আছে। এই $24 বিলিয়ন অবশ্যই ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত মুক্ত না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমেরিকার সাথে ইরান কোনো চুক্তিতে যাবে না। ইরান এই জায়গায় একটু ছাড় দিয়েছে। ছাড়টা এরকম যে চুক্তির পরপরই, অর্থাৎ একদিন পরেই সম্ভবত বা 24 ঘন্টার ভেতরে ইরানকে 12 বিলিয়ন বা
$1200 কোটি ছাড় করবে, আর বাকিটা একটু সময় নিয়ে। তারও একটা সুনির্দিষ্ট সময়সীমা আছে। তো মহসিন রেজাই তিনি কে? তিনি হচ্ছেন ইরাক ইরান যখন যুদ্ধ চলেছে তখন তিনি IRGC-র প্রধান কমান্ডার ছিলেন, মেজর জেনারেল পদে তিনি উন্নীত হয়েছিলেন। এই মেজর জেনারেল মহসিন রেজাই তিনি বলছেন যে আমেরিকার কাছে যে এই $24 বিলিয়ন অর্থ জব্দ করা আছে, এই সম্পদ না ছেড়ে দেওয়া পর্যন্ত ইরান আমেরিকার সাথে চুক্তিতে যাবে না। এবং এটা ঠিক যে ইরান যা বলছে তার বাইরে কিন্তু তারা যাচ্ছে না। সেক্ষেত্রে আমেরিকাকে যদি চুক্তি করতে হয় তাহলে এই সম্পদ ছেড়ে দিতে হবে, আর এই সম্পদ যদি না ছাড়া হয়, অবমুক্ত না করা হয়, তাহলে কিন্তু চুক্তি হবে না। আর চুক্তি না হলে কি হচ্ছে তা তো আমরা জানি। আমেরিকার প্রতিদিন বিপুল পরিমাণে কোটি কোটি ডলারের খরচ যাচ্ছে পারস্য উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং সামরিক সদস্যদের মোতায়েন রাখার কারণে, তাদের আহার, খাবার দাবার, নিরাপত্তা, চিকিৎসা, আরো বহু কিছু। প্রতিক্ষণ ইরানের হামলার থেকে নিজেদেরকে রক্ষার জন্য প্রস্তুত রাখা, মাঝে মাঝে হামলা চালাতে হচ্ছে, এই সমস্ত সবকিছু মিলে হরমুজ প্রণালী এলাকায় আমেরিকার যে তৎপরতা আছে তার পিছনে প্রচুর টাকা খরচ হচ্ছে। আমেরিকার অর্থনীতিও অবশ্যই চাপের মুখে পড়েছে। শুধুমাত্র যে ইরানের অর্থনীতি চাপের মুখে পড়েছে, নট দ্যাট, আমেরিকার অর্থনীতিও চাপের মুখে পড়েছে। সেখানে পণ্যের মূল্য বেড়ে গেছে, গ্যাসের মূল্য বেড়ে গেছে, তেলের মূল্য বেড়েছে, জনজীবনের যে স্বাভাবিক যে ব্যয় সেইগুলো বেড়ে গেছে। তারপরে আপনার পণ্য পরিবহন খরচ বেড়েছে। আলটিমেটলি সমস্ত সব জায়গায় এর প্রভাব পড়েছে। শুধু কি ইরান এবং আমেরিকা, সারা বিশ্বেই এর প্রভাব পড়েছে। বিশ্ব অর্থনীতি এখন ভীষণভাবে হিমশিম খাচ্ছে, কঠিন অবস্থার মুখে। আমাদের বাংলাদেশেই কত রকমের ঝামেলা, তেল এবং বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে, এরকমভাবে বিভিন্ন দেশে একই অবস্থা। সেই জায়গায় সারা বিশ্বের অর্থনীতিকে বাঁচাতে হলে, সারা বিশ্বের খাদ্য মজুদ, খাদ্যের যোগান বা পণ্যের স্বাভাবিক প্রবাহ যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাদেরকে এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে। এই সংকট থেকে মুক্তি পাওয়া জরুরি। সেক্ষেত্রে আমেরিকা ইরানের তো অর্থ এমনিই জোর করে আটকে রেখেছে। ইরান তো কোনো অবৈধ রাষ্ট্র না, একটা জাতিসংঘের বৈধ রাষ্ট্র, বৈধ সদস্য রাষ্ট্র। এবং যে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সাথে আমেরিকার এত দ্বন্দ্ব এবং এই যে যুদ্ধ, ইরান কিন্তু সেই NPT-তে সই করা একটি দেশ এবং জাতিসংঘের সদস্য, তো আগেই বললাম। NPT-তে সই করা মানে তারা বেসামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে, অথচ আমেরিকা জোর করে তাকে সেই সুযোগটা দিচ্ছে না। ইরানের সাথে আমেরিকা সহ 6 জাতি গোষ্ঠী চুক্তি হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প গায়ের জোরে সেটা ছিঁড়ে ফেলে এই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা তো ঠিক না। এবং যা নিয়ে এখন আমেরিকার সমাজেই বিতর্ক হচ্ছে। সব লোক যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তা কিন্তু না। ইরানের মোটামুটি ম্যাক্সিমাম লোক ইরান সরকারের পক্ষে, বর্তমান সরকারের পক্ষে, কিন্তু আমেরিকার ম্যাক্সিমাম লোক ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে। তাহলে কার অবস্থান সঠিক? এটা সহজ কথা। তার দেশেই তো তার পক্ষে সমর্থন নেই। এটা তো শুধুমাত্র রাজনীতির কারণে, ন্যায়নিষ্ঠতার কারণে, ন্যায়নীতির কারণে। সবাই জানে যে এটা অন্যায় হচ্ছে। ফলে মহসিন রেজাই যা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ কথা। একই সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি তিনিও কিন্তু বলেছেন যে যদি চুক্তি না হয়, এইভাবে মাঝে মাঝে যদি পাল্টা হামলার ঘটনা ঘটে, তাহলে কিন্তু এটা যে কোনো মুহূর্তে আঞ্চলিক বড় সংঘাতের রূপ নিতে পারে। অতএব আমেরিকাকে হয় চুক্তি করতে হবে, না হলে যুদ্ধের দিকে যেতে হবে, একটা কিছু পথ বেছে নিতে হবে। তবে ডেফিনেটলি চুক্তি এবং শান্তির পথ নিশ্চয়ই ভালো, সে কথা বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, এবার একটু লেবানন প্রসঙ্গে কথা বলতে চাই। লেবানন প্রসঙ্গে যে কথা বলতে চাই সেটা হচ্ছে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, তিনি একজন সেনাপ্রধান ছিলেন 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত। তিনি যেহেতু সেনাপ্রধান ছিলেন, সেই জায়গায় নিজেকে নিরপেক্ষ একজন ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেন, কিন্তু নিরপেক্ষতার নামে বিশাল জনগোষ্ঠী যে হিজবুল্লাহর সমর্থক, তাদের বিরোধিতা তিনি করেন। সেক্ষেত্রে বেসিক্যালি তিনি নিরপেক্ষ ব্যক্তি, একথা বলার কোনো সুযোগ নেই। তিনি খ্রিস্টান সম্প্রদায়ের একজন সদস্য, যার কারণে তিনি প্রেসিডেন্ট হতে পেরেছেন। লেবাননের সংবিধান অনুযায়ী খ্রিস্টান সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, আর প্রধানমন্ত্রী হবেন সুন্নি সম্প্রদায় থেকে, আর শিয়া সম্প্রদায় থেকে হবেন জাতীয় সংসদের স্পিকার।
সেই হিসেবে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে জোসেফ আউন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন।